আজকের ইন্টারেস্টিং পোর্টফোলিও অ্যানালিসিসটা হওয়ার আগে একটা ডিসক্লেমার দেওয়াটা ভীষণ জরুরি। ডিসক্লেমারটা হচ্ছে এই কোনো স্টকই কিন্তু রেকমেন্ড করব না। এক নাম্বার, নিজেরা অ্যানালিসিস করে তবে নেবে। সেকেন্ড ওয়ান, পাস্ট পারফরমেন্স দুর্দান্ত মানে ফিউচার পারফরমেন্সে কোনো গ্যারান্টি দেবে না। সুতরাং নেবার আগে অবশ্য নিজেরা ভালো করে যাচাই করে দেখে নেবে। এটা দেখে কেউ কোনোভাবে প্রলুব্ধ হয়ে সেটা তৈরি করতে যাবে না। এক একটা পোর্টফোলিও স্টক এক একজনের জন্য এক এক রকম, ফলে একজনেরটা আরেকজন কপি করতে যাবে না। টোটালি ডিফারেন্ট, এবং পোর্টফোলিও ঠিকঠাক মতো গুছিয়ে যদি তুমি রাখতে পারো, তাহলে পর আজ থেকে 20 বছর পরে, 15 বছর পরে যে তুমি কত ভালো রিটার্ন পাবে সেটার গ্যারান্টিটা কিন্তু তুমি নিজেকে দেবে। আচ্ছা, আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিওর মধ্যে আসছি। ভিডিওটা হচ্ছে আকাশ দত্ত, 24 বছর বয়স। কেন ইন্টারেস্টিং বলছি? ওর বাবা কিন্তু খুব দরিদ্র এবং খুব কম্পিটিশনের মাধ্যমে খুব সামান্য মাইনে তাই নিয়ে সংসারে চলছে। তার মধ্যে ছেলেটার স্বপ্ন রয়েছে একটা বড় মাপে কিছু করার। এই স্বপ্ন, এটার উপর বেস করে কিন্তু সারা দুনিয়া দাঁড়িয়ে রয়েছে। আমরা সবচেয়ে কাজকর্ম করি, আমরা যে সবকিছু করি, আমরা যে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, সবকিছু কিন্তু একটা স্বপ্নের পিছনে দাঁড়িয়ে। স্বপ্ন কিন্তু তখন সফল করা সম্ভব, স্বপ্ন তুমি তৈরি করতেই পারো। স্বপ্ন নিয়ে আকাশে যে স্বপ্নটা গড়েছো, এবারে তোমার কাজ হবে সেই সিঁড়িটা তৈরি করা, আকাশে পৌঁছানোর। সেই কাজটা কিন্তু আমাদের। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্ট। আকাশ, তোকে যে বক্তব্যগুলো রাখা, তুই অল্প বয়স, সামান্য মাইনে পাশে একটা মুদির দোকানে কাজ করিস, তোর চিঠিটা পড়েছি। আসা যাক ওর কিভাবে কোন কোন সেক্টরে কি রেখেছে এই নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, একটা ঘটনা কি, ছেলেটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে চলেছে। ও দুটো 2000 টাকা মোটামুটি, এই 10,000 টাকা থেকে মোটামুটি 5,000 টাকা এই মুহূর্তে ও কাজে লাগাচ্ছে। তার মধ্যে 2000 টাকা একটা মিউচুয়াল ফান্ড করে রেখেছে, আর একটা 1000 টাকা আরেকটা মিউচুয়াল ফান্ড করে রেখেছে। তার মানে ওর হাতে এখন 2000 টাকা মোটামুটি থাকছে। এটা হচ্ছে হিসেব, কিন্তু এটাই শেষ নয়, এটা সবে শুরু। এরপরে আস্তে আস্তে বাড়বে। তো বাড়বে জানা কথায়, এক্সাক্ট তো বলা সম্ভব না কোথায় কি সিচুয়েশন কি দাঁড়াবে। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। প্রথম হচ্ছে ব্যাংকিং সেক্টর বলে আমি মোটামুটি 5টা সেক্টরে একটা ওভারভিউ তৈরি করে দিচ্ছি, তো সেই বেস করে কাজটা হচ্ছে। প্রথম হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে এইচডিএফসি কে রেখে দিয়েছে। সেকেন্ড ওয়ান যেটা রেখে দিয়েছে এফএম সেক্টরের মধ্যে হিন্দুস্তান ইউনিলিভারকে রেখে দিয়েছে, ভালো কোম্পানি রেখে দিয়েছে। থার্ড ওয়ান কে রেখেছে এশিয়ান পেন্টস কে রেখেছে, কনজিউমার ডিউরেবল বা পেইন্টিং সেক্টরের মধ্যে। ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানিটা এখন এই সিচুয়েশন ডাউন রয়েছে, কিন্তু ইন ফিউচারে কোম্পানিটা ভালো জায়গায় পৌঁছবে। এইচডিএফসি ব্যাংকের সঙ্গে বলার অবকাশ নেই। সিচুয়েশন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট কোম্পানিগুলোর মধ্যে একটা সেরা বলা যেতে পারে। এনপিএ পরিমাণ খুব কম, মাইক্রো ফাইন্যান্স লেভেলে বেশি কাজকর্ম করে, ডিস্ট্রিবিউশন বড় মাপের কোনো লোন দেয় না, এবং রিনাউন্ড সবচেয়ে বড়, এবং বলা যেতে পারে যে একেবারে ফার্স্ট জায়গায় রয়েছে সিচুয়েশনে। ফ্যান্টাস্টিক। চলে আসা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, একে বলা হয় হাতি কোম্পানি, অর্থাৎ বিশাল কোম্পানি, বড় মাপের ব্যাপার, কিন্তু কোম্পানিটাও কিন্তু ফ্যান্টাস্টিক। এই ফ্যান্টাস্টিক কারণটা কিন্তু রিটার্ন বড় নয়, কিন্তু স্টেবিলিটি বিরাট রয়েছে। এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে। তাহলে এটা বোঝা গেল কোম্পানিটা সম্পর্কে। এই হলো কোম্পানি। এছাড়াও কি রেখেছে, এশিয়ান পেন্টস তো বলেছি, এছাড়া হচ্ছে এমটার টেকনোলজি, ডিফেন্স সেক্টরও রেখে দিয়েছে। এমটার কিন্তু এখনো কোনো রিটার্ন ভালো দেয়নি। মিড ক্যাপ লেভেলের কোম্পানিটার ফিউচার কিন্তু বিরাট বড় রয়েছে। ফিউচারে আমরা দেখতে পাবো কোম্পানিটা দারুণ করবে। চলে আসা যাক নেক্সট জায়গায় ডিপি ওয়্যার্স। ডিপি ওয়্যার কনজিউমার ডিউরেবল মধ্যে পড়ছে। নাম শুনে বুঝতে যে ওয়্যারিং এর উপর কাজকর্ম করে। কোম্পানি ফান্ডামেন্টাল এক্সট্রিম গুড। তোমার নিজেরা ফান্ডামেন্টাল একবার চয়েস করে দেখে নেবে সমস্ত কিছু, সেখানে আমি বলেছি ব্যাপারটা নিজে দেখে নেওয়াটা ভালো। কোম্পানিটা এখন কিছুই করেনি, সব নেগেটিভ রয়েছে, প্রচুর নেগেটিভ আছে ইনফ্যাক্ট, কিন্তু ভবিষ্যতে ভালো করবে। চলে আসা হ্যাপিয়েস্ট মাইন্ড, একটা আইটি সেক্টরে খুব ভালো কোম্পানি। এবারে তুমি ভালো বলতে কি বোঝায়? প্রথম যখন আমি বলবো হ্যাপিয়েস্ট মাইন্ড কে বলছি, হ্যাপিয়েস্ট মাইন্ড ভালো বলতে কি বলছেন স্যার? ভালো কি? আমি রিটার্ন কিছু নেই, গ্রোথ কিছু নেই, অথচ কিসের ভালো? এখানে প্রশ্ন চলে আসে। সাধারণ ব্যাপারটা আর ইন জেনারেল আর সামান্য কিছু জানা একটা লোকের মধ্যে, হয়তো 1% বেশি জানি, 1%। তো এইটুকুনি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ভালো, কোম্পানি যে বিজনেস উপর কাজ করছে, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করছে, ক্লাউড কম্পিউটার কাজ করে, নেক্সট জেন লেভেলে কাজকর্মগুলো করছে, বেশ কতগুলো উইং নিয়ে কাজ চলছে। তো এই সিচুয়েশন, কোম্পানিটা যেহেতু বিদেশের উপর ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট, সেজন্য রিটার্নটা তেমন দেখতে পাচ্ছি না। কিন্তু কোম্পানিটা ইজ নট ব্যাড কোম্পানি, ভালো কোম্পানি, যাতে ইনভেস্ট করা হয়েছে যারা, ঠিক আছে। খুব রিস্কি বাট গুড কোম্পানি। নেক্সট চলে আসবো কি, কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টরে এফসিএল, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। রিটার্ন যথারীতি কেমিক্যাল সেক্টর রিটার্ন ভালো নেই, কিন্তু ভবিষ্যৎ ভালো করবে, এইটুকু এক্সপেকটেশন আমাদের থাকছে। ভবিষ্যতে আমরা এটা থেকে ভালো রিটার্ন দিতে পারি। নেক্সট হচ্ছে কি, আরভিএনএল, রেলওয়ে সেক্টরের মধ্যে রেখে দিয়েছে আরভিএনএল কে।
আরভিএনএল হচ্ছে যথারীতি একটি দারুণ কোম্পানি, অলরেডি লাইন পাতার কাজকর্মগুলো করে, যেগুলো মিটার গজ রয়েছে, ইলেকট্রিফিকেশনের কাজকর্ম করা, প্ল্যাটফর্ম লাইটিং এর গুলো কাজকর্ম করা, যে ডবল লাইনের কাজগুলো করা, যেখানে যত দূরে রেলওয়ে সেক্টর বৃদ্ধি করবে আরভিএনএল ডাক তখনই পড়বে, এবং সঙ্গে সঙ্গে শুধু দেশে নয় সৌদি আরব এবং বাইরেও প্রচুর কাজ করছে। এরপর ভবিষ্যতে যে ইস্ট ওয়েস্ট যে করিডর তৈরি হচ্ছে সেই করিডরে কিন্তু এর একটা বড় ভূমিকা থাকবে। আলটিমেটলি কোম্পানিটা ইজ এ ভেরি গুড কোম্পানি। নেক্সট যে কোম্পানিটা কত, ভারত ইলেকট্রনিক লিমিটেড, আরেকটা খুব সুন্দর কোম্পানি ডিফেন্স সেক্টরে, ডিফেন্সের সফটওয়্যার রিলেটেড কাজকর্ম, হার্ডওয়্যার রিলেটেড কাজকর্ম, ডিফেন্সের যে সমস্ত ইলেকট্রনিক পার্টস গুলো সেগুলো তৈরি করা কোম্পানি, ভালো কথা। নেক্সট কথা বলবো টাটা পাওয়ার রিনিউয়াল সেক্টরে, রিনিউয়েবল এনার্জি সেক্টর। টাটা পাওয়ার নিয়ে রেখে দিয়েছিস, খুব ভালো কাজ করেছিস, ভালো কোম্পানি। প্রতিটা কোম্পানি কিন্তু যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে, ভবিষ্যৎ ভালো করবে। যেগুলো যে চার্জিং স্টেশন তৈরি করার কাজকর্ম সেগুলো কাজ চলছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন, এনার্জি সেলস সবের উপর কাজ চলছে। লং রানে একটা ভালো রিটার্ন দেখতে পারবো আমরা, শর্টের ব্যাপার নয়, এগুলো থেকে দেখা যাক। সুপ্রিয় লাইফ সায়েন্স আরেকটা বহুবার বলেছি কোম্পানি সম্পর্কে, এখানে বেশি কিছু বলছি না, খুব ভালো কোম্পানি, মিড ক্যাপ লেভেলের কোম্পানি, রিটার্ন দেখানো শুরু করেছে মাস দুয়ে, তার আগে পুরো ফ্ল্যাট হয়েছিল, এখন রিটার্ন যারা যারা নিয়ে সেই সময় কথা শুনে রেখেছিল তারা অলরেডি একটা মোটামুটি ভালো লেভেলে, আমি বলছি না 100% রিটার্ন হয়ে গেছে, দিয়ে দিয়েছে রিটার্ন, কিন্তু 50-55% রিটার্ন তারা এই মার্কেটেও দিচ্ছে। বোঝা গেল কেন ওই কথা বলতে পারছি, কারণ তোমাদের যখন বলেছি আমি নিজেও কিনে রেখেছি, সুতরাং আমি নিজে বুঝতে পারছি রিটার্নটা কি দিচ্ছে না দিচ্ছে। ইনফোসিসকে আইটি সেক্টরের একটা কোম্পানি, যেখানে হ্যাপিয়েস্ট মাইন্ড বলেছি, এখানে কিন্তু ইনফিকে যোগ করে দিচ্ছি। ইনফি রাখার কথা অর্থ হচ্ছে যে একটা লার্জ ক্যাপ আর একটা হচ্ছে স্মল ক্যাপ রিস্কি কোম্পানি। ইনফোসিস ডিভিডেন্ড ভালো দেয়, দারুণ কাজ করছে, খুব ভালো রয়েছে। নেক্সট হচ্ছে পিএনসি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যত ইমপ্রুভমেন্ট হবে ভবিষ্যতে, চিরকালই ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগবে, তখনই কিন্তু এই কোম্পানিটা ডাক পড়বে পিএনসি ইনফ্রা। ফ্যান্টাস্টিক কোম্পানি, প্রচুর স্কোপ রয়েছে, ফান্ডামেন্টালি ভালো রয়েছে। আমি এগুলো ম্যাক্সিমাম আমার বলা কোম্পানিগুলো নিয়েই কিন্তু ও এগুলো নিয়ে গেছে, সুতরাং এর মধ্যে আমার নতুন করে বলার কিছু নেই, কারণ এগুলো অলরেডি আমি ডিসকাস করেছি। মিড ক্যাপ লেভেলের কোম্পানি, অলরেডি কোম্পানি প্রচুর অর্ডার পেয়েছে, এই ধরনের অর্ডারগুলো যেগুলো থেকে থাকে এদেরকে বলে ইপিসি, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন, রেলওয়ে কিছু কাজ, এছাড়া কাজগুলো কিন্তু এদের মধ্যে পড়ছে। আসা যাক নেক্সট জায়গা, দ্যাট ইজ রেলওয়ে সেক্টরের মধ্যে আরেকটা কোম্পানি টিটাগড় রেলওয়ে। আরভিএনএল কে রেখে দিয়েছে আর টিটাগড়কে রেখে দিয়েছে, একদম সুপার রেখেছে। এত অল্প বয়স একটা ছেলে এত সুন্দরভাবে কাজ করছে। আমার এই ব্যাপারটা নিয়ে মাঝখানে একটু কথা বলি, এগুলো ভীষণ জরুরি জিনিস, তোমাদের জানা উচিত বা আপনাদের জানা দরকার। বহু বছর হয়ে গেল আমার এইখানে কাজ করতে করতে করতে, মানে এই আলটিমেটলি 26-27 বছর হয়ে গেল শুধু এই মার্কেটে কাজ করছি। কত শত রকম ক্লায়েন্ট দেখেছি, কত রকম কাজ দেখেছি। আজকে মনে পড়ে যাচ্ছে একটা ঘটনা বলতে, আমি এই ঘটনাটা নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে এমনই এক ক্লায়েন্ট, খুব পরিচিত, মানে ক্লায়েন্ট বলার থেকে রিলেটিভ বলাটা বেটার মনে হয়। তো এইরকম মার্কেটে আসতে সেই ঘটনাটাই মানে বলছি, টিটাগড়ের কথা নিয়ে এই কথাটা বলতে চাইছি। তো যতদূর মনে পড়ে আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা, তখন 1200 টাকাতে একটা স্টক ওনাকে আমি বলেছিলাম, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল একটা স্টক বলে দে, এটা আমি নিচ্ছি, আমি খুব ভালো হবে, আমার কিছু টাকা এসছে, তুই তো এইসব কাজগুলো করিস, তো আমাকে একটু বলে দে। তা ফাইন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ধৈর্য ধরে রাখতে হবে, কিন্তু না হলে পর মুশকিল আছে। তো উনি সেটা কাজটা করেছিল এবং 1200 টাকা দিয়ে মোস্ট প্রবাবলি বোধহয় 100টা কোয়ান্টিটি কিনেছিল, মোস্ট প্রবাবলি আমার যখন মনে পড়ছে, প্রায় 9-10 বছর আগে, মনে নেই এত কিছু, কিন্তু এইটুকু মনে আছে উনি 1200 টাকা দিয়ে মোটামুটি কিনেছিলেন। তারপরে ওটা যখন পড়ে গেল, মার্কেট তো পড়ে যেরকম এখন পড়ছে, তো ওটা মোটামুটি মনে হয় যতটুকু মনে হচ্ছে বোধহয় 1100-তে কাছাকাছি এসেছিল। আমাকে ফোন করে খুব উদ্বিগ্ন এবং মনে হলো যে প্রায় 10,000 টাকা আমার লস হয়ে গেল, এর মধ্যে তাহলে কি করবো বলতো, তাদেরকে এক্সিট করে আমি 10,000-এর উপরে তুই বললি আমি নিলাম, এইরকম সব ব্যাপার চলে আসছে তখন কথা, এই জন্য মানে না বলাই বেশি ভালো। তো যাই হোক, তারপরে দেখলাম আবার 1000-এ যখন এলো তখন কিন্তু ভয়েসটা পাল্টে গেল। তখন 1100 যখন ছিল তখন ভয়েসে আমি সান্ত্বনা দিচ্ছিলাম, আর 1000-এর ভয়েসে তখন ওনাকে দেখলাম, আমার মনে আছে। তো আমি যতই সান্ত্বনাকে দিচ্ছি না কেন ওনাকে, উনি কিছুতেই সে শুনবে না। তো শুনবে না মানে শুধু এই কথাটা, আমার প্রচুর লস হয়ে গেল, 20,000 টাকা লস হয়ে গেল। এর থেকে আমি ব্যাংকে ফিক্সড করে রাখলে ভালো করতাম, সেটা তখন তো তোমার সুবিধা হতো, তখন সেটা করলে ভালো করতে। তো সেই 1000 টাকাটা আমি তখন তোমাকে বলেওছিলাম যে তুমি আগে নিজে দেখে নাও, বুঝে তবে এ করো। তো যাই হোক, সেটা ব্যাপার না। 1000-এর পরে উনি আর আমাকে ফোন করেননি, কিন্তু উনি যেহেতু আমাকে তখন 2-3 বার করে বলেছে, তো ওটা তারপরে দেখলাম প্রায় মোস্ট প্রবাবলি 800-800-র কাছে চলে গেছিল, 800, 750, 800। তো তখন আর তারপরে আমার বিভিন্ন কাজে যেটা হয়ে থাকে মনে নেই বা ভুলে গেছি।
তারপরে অনেক দিন, প্রায় বছর 3 পরে, তো ওটাই এখন দেখলাম 4800 মতো আছে, স্টকটা চলে গেছে। তো আমি তখন ওনাকে যখন বলে 4800 গেছে, তখন আমি একবার ওকে ফোন করেছিলাম। তো ফোন করার পরে বললাম যে তোমার তখন দারুণ রিটার্ন ভালো চলছে, তুমি এখন কোথায় কত লাভে চলে গেছো, 1200 কিনেছিলে মোটামুটি, তো তোমার 4 গুণ লাভ হয়ে গেছে, তাহলে তোমার তো ভালো লাভ হয়েছে, তুমি তো বিরাট ব্যাপার বলে একটু মজা করে বলছিলে। তো উনি তখন আমাকে বললো, বলিস না কথা, আমি তখন 800 850 তখনই আমি বেচে দিয়েছি। আমরা 800 তে তুমি বেচে দিয়েছো মানে তুমি 400 টাকা 40,000 টাকা লসে? হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমি এখন কিনবো কে, এখন তাহলে কিনে নি, এখন তো মোটামুটি 4800 করে চলছে, তাহলে এখন নিয়ে আমরা একবারও না, আর দরকার নেই, তোমার ব্যাংকে ঠিক জায়গা, তুমি ব্যাংকেই রাখো, এখানে রেখো না। তো কেন এই কথাটা বললাম, মানে এতদিন আগের ঘটনাগুলো একটা করে মনে যায়। তো সেটা হচ্ছে কি, তার সবচেয়ে বড় সহজ ঘটনা হচ্ছে, মানুষ, আমরা সাইকোলজি আমাদের এমন, যখন স্টকটা কেনার পরে পড়তে শুরু করে, আমাদের প্রশ্ন হাজার রকম আসে। কেউ কেউ ভদ্র মানুষ থাকে, তারা প্রশ্ন করে, দাদা আপনি এটা বলেছিলেন, দেখুন এখন এই হাল। এটা হচ্ছে ভদ্র। অভদ্র যে থাকে যারা, তারা তো আজে বাজে কথা বলবেই। এবং যত মার্কেট যখন পড়ে, আমাদের মানে ইউটিউবারদের মানে রীতিমতো দুঃখটা তখনই বাড়ে যে নেগেটিভ কমেন্ট ভর্তি। আজকে সকালে একটা নেগেটিভ কমেন্টও দেখলাম, যে কমেন্টটা সেটা লেখার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, কিন্তু বোঝা যায় মানুষের ভেতরটা কত, মানে সব নয়, হয়তো 5% 2% মানে কি সিচুয়েশন তারা রয়েছে, যে আপনি বলেছিলেন তার ফলে নোংরা শব্দ দিয়ে, যে তার ফলে এখন এই হাল। তো ভাবা যায় না, কিন্তু যখন এগুলো উপরে উঠে যায়, তখন কিন্তু আবার এরাই বলে ভগবান আপনি। এটা খুব দুঃখজনক ঘটনা। যাই হোক, টিটাগড় কি 60% কাছে ডাউন হয়ে গেছে, 60% ডাউন হয়ে গেছে। সে সময় কেনা। শুধু একটা জিনিসকে ভাবো, বিজনেসটা আকাশ, বিজনেস যদি তোমার ভালো বোঝো, তাহলে পর এত প্রশ্ন, এত যন্ত্রণা থাকে না। একটু বাদে আরেকটা কথা বক্তব্য, যে ইনভেস্টমেন্টটা একটা সময়, আমাদের সময় জেনারেশনে, আর ওইদিকে ইনভেস্টমেন্টের ব্যাপারে মানুষকে, বিশেষ করে শেয়ার বাজারে বোঝাতে গিয়ে বেগ পেতে হতো। কোনো বাঙালি খুঁজে পাওয়ার ব্যাপার ছিল না। নন বেঙ্গলিরা বুঝতো বেশি, মারওয়াড়ি এরা বুঝতো, এদেরকে বলতে হয় না, কিন্তু বাঙালিদের বেগ পেতে হতো। পুরো মার্কেটটা, এই বাজারটাই ছিল কিন্তু একদম সাংঘাতিক খারাপ। এবং যে বাজারে কাজ করছে, যারা করছে, তারা সবই জুয়া খেলায় বা এই ধরনের চিন্তা ভাবনা ছিল। আস্তে আস্তে পরিবর্তন ঘটছে, কিন্তু পরিবর্তন এখন দেখছি, এবং এখন পরিবর্তন খুব সাংঘাতিক। এখন হচ্ছে মহিলারা, তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টের দিকে, নেক্সট টিটাগড় এখন যা সিচুয়েশন, ভবিষ্যৎ দারুণ রয়েছে, এবং ফিউচারে আমাদের কিন্তু অনেক ভালো রিটার্ন দেওয়ার একটা ক্ষমতা রাখে। হয়ে গেল নেক্সট স্টক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টরের মধ্যে কোম্পানি, একটা সেরা কোম্পানি, ফ্যান্টাস্টিক ভালো অবস্থা। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মধ্যে রেখেছে, আইডিএফসি একদিকে, এইচডিএফসি রেখেছে, একদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক রেখেছে। ভালো ব্যাংক, কিন্তু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা সময় লাগবে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ নিয়ে আমি বলছিলাম, প্রায় 3 বছর আগে কথা বলেছিলাম। প্রথম দিকে যে ভিডিওগুলো দেখবে, যদি দেখো কখনো খুঁজে, এখানে দেখবে, সেখানে এক্সাইডের কথাটা, ব্যাটারির ছবি লাগিয়ে কারের সঙ্গে লাগানো, সেখানে এক্সাইডকে নিয়ে বলেছিলাম। অনেকগুলো কোম্পানির সঙ্গে কাজ করছে, ল্যাকল্যান্ড সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে, সোয়াট কোম্পানি চায়না, তাদের সঙ্গে প্রেজেন্টলি এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিথিয়াম ফসফেটের উপর কাজ করছে, এবং কর্ণাটকে বড় জায়গা নিয়েছে, সেখানে কাজকর্ম শুরু হয়েছে, প্রোডাকশন বাড়ছে, একেবারে ইন্ডিয়ার মধ্যে একটা সেরা হিসেবে কাজ করছে। নতুন টেকনোলজি আনা হচ্ছে। একটা সময় লেড ব্যাটারির বাইরে ওরা বেরোতে চাইছিল না, এবং লাইফ ইন্স্যুরেন্সেরও কিছু কাজকর্ম করতো ওরা, ইন্স্যুরেন্স সেক্টরে। পরে এইচডিএফসি লাইফকে বাকি পার্টটা দিয়ে টোটালি কনসেন্ট্রেশন করলো ব্যাটারি সেক্টরে, এবং ফিউচার ভালো রয়েছে। এলটি ফুডস কিন্তু একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, বাসমতি রাইসের উপর কাজ করে। ছোট্ট করে বাসমতি রাইস বললে কিছু বোঝা যাবে না, একটু বড় করে যদি বলি, সারা বিশ্বে এই এলটি ফুডস এর ডিমান্ড চিরকাল রয়েছে, এখনো রয়েছে, আগামী দিনও থাকবে। কারণ এদের যে সমস্ত দাওয়াত বা এটসেট্রা ব্র্যান্ডগুলো, সেই ব্র্যান্ডগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। সুতরাং এটা কাজ চলবে, এবং ভবিষ্যতে আবার ভালো রিটার্ন দেখবে। রিটার্ন অতীতেও দুর্দান্ত দিয়েছে। গ্র্যাভিটা ইন্ডিয়া একটা দুর্দান্ত কোম্পানিটা আমি যদি বলি, সে কোম্পানি খুব শর্টে যদি 2 লাইন 1 লাইন করে বলার চেষ্টা করি, কোম্পানি মিড ক্যাপ লেভেলে, ফিউচার প্রচুর রয়েছে, রিসাইকেলের উপর কাজকর্ম করছে, অ্যালুমিনিয়াম রিসাইকেলের কাজকর্ম, ব্যাটারিটাকে রিসাইকেল করা কাজকর্ম করা, লিথিয়াম আয়ন ব্যাটারির যে পার্টগুলোকে আলাদা করে দিয়ে পুরোনো ব্যাটারিগুলোকে রিসাইকেল করে, সেগুলোকে মডিফাই করে নিউ ব্র্যান্ড লাগিয়ে স্ট্যাম্প দিয়ে তারা কিন্তু দিয়ে দিচ্ছে, দারুণ কাজ করছে। চলে আসছি পার্ল গ্লোবাল। জানি না, সে যখন আমি বলেছিলাম পার্ল গ্লোবালকে তোমরা কারা কারা কিনেছিলে আমি জানি না, বা কবে আকাশ কিনেছে আমি জানি না।
পার্ল গ্লোবাল তোমাদের বলার সঙ্গে সঙ্গে আমি নিজেও কিনেছিলাম নিতিন স্পিন এবং পার্ল গ্লোবাল সে সময়। এখন পার্ল গ্লোবাল আমাকে মোটামুটি এই সিচুয়েশনেও খারাপ দিচ্ছে না। চলে আসা যাক নেক্সট দিকে, দ্যাট ইজ গ্যাব্রিয়েল ইন্ডিয়া। আমি অনেকেই বলি ইউনো মিন্ডা, সোনা, বিএলডব্লিউ, গ্যাব্রিয়েল যে কোনো একটা। গ্যাব্রিয়েল অ্যানাদার ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং গ্যাব্রিয়েলের সঙ্গে ইউনো মিন্ডা কি তফাৎ বলো, একজন হচ্ছে ছুটন্ত ঘোড়া, আরেকজন হচ্ছে বুড়ো ঘোড়া। দুটোর মধ্যে যা পার্থক্য, বুড়ো ঘোড়া এক্সপিরিয়েন্স, কিন্তু ছুটন্ত ঘোড়ার অভিজ্ঞতা নেই, কিন্তু ছুটন্ত ঘোড়া অনেক দূর যাবে আরো। ফলে অল্প বয়সী যা তাদের জন্য ছুটন্ত ঘোড়াই ভালো। নো বাই অর সেল রেকমেন্ডেশন, আমি প্রথমে বলেছি এখনো বলছি, এটা কিন্তু কোনোটাই রেকমেন্ডেশন নয়। নেক্সট ওয়ান, ম্যান ইনফ্রা। ম্যান ইনফ্রা অ্যানাদার ইন্টারেস্টিং কোম্পানি, কোম্পানিটা দারুণ কোম্পানি, খুবই ভালো জায়গায় রয়েছে। আসা যাক এবারে শর্টে, আকাশ তোর ক্ষেত্রে নো চেঞ্জেস। ফার্স্ট অফ অল এরকম একটা আমি পোর্টফোলিও পেলাম যেখানে আমি কোনো চেঞ্জ করতে বলছি না। কেন বলছি না, প্রত্যেকটা জেম, প্রতিটা স্টকই ভালো, কোন স্টক দেখাবে ভবিষ্যতে ভালো কত, কোন স্টক কিছু পরে। এবার আসছি ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন এখানের মধ্যে কোথাও কোনো অসুবিধা নেই। তুই এফএম সেক্টরের মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার রেখেছিস আর এলটিকে রেখে দিয়েছিস, তার মানে তোর কাজ এখানে শেষ। অটোতে মাহিন্দ্রা মাহিন্দ্রাকে রেখেছিস, তার সঙ্গে গ্যাব্রিয়েলকে রেখেছিস, তোর কাজ এখানে শেষ। ব্যাংকে এইচডিএফসি কে রেখেছিস, আইডিএফসি কে, তোর কাজ শেষ। আইটির মধ্যে হ্যাপিয়েস্ট রেখেছিস, ইনফোসিস রেখেছিস, তোর কাজ শেষ। রিনিউয়েবল টাটা পাওয়ার রেখে দিয়েছিস, আর একটা স্টককে রাখতে পারিস। আর ইনফ্যাক্ট এখন না বাড়ানো 24টা স্টক তোর হয়ে গেছে, আর কোনো স্টক এক্সট্রা বাড়ানোর দরকার নেই। যেগুলো আছে সেগুলোকে রেখে দাও। এইভাবে আগামী 6 মাস ধরে শুধু ওয়েট করো। যে কটা রয়েছে সে কটা ফ্যান্টাস্টিক, যেগুলো ঠিকঠাক। আর এবারে রয়েছে তোমার 2000 টাকা এক্সট্রা যেটা থেকে যাচ্ছে, তুমি সেটা কি করবে সেটা তো বক্তব্য। সেটা বক্তব্য হচ্ছে তুমি একটা মিউচুয়াল ফান্ড অ্যাড করতে পারো। তুমি যদি করো একটা স্মল ক্যাপ ফান্ড, যেহেতু তোমার বয়স অনেকটা রয়েছে, তুমি একটা স্মল ক্যাপ মিরে অ্যাসে স্মল ক্যাপ বা এসবিআই স্মল ক্যাপ, দুটোর মধ্যে যে কোনো একটাকে নেবে এবং সেটাকে পুরো মানে অন্তত 20 বছরের চুপচাপ বসে রেখে দাও। তারপরে দেখো এটা থেকে তুমি কি পাও, যে আলটিমেট তোমার রিটার্ন যেটা পাবে, দিস ইজ আনবিলিভেবল। যদিও এখানে উত্তর দেওয়ার আগে বলি, পাস্ট পারফরমেন্স মানে ফিউচার পারফরমেন্স নয়। পাস্টের পারফরমেন্স কখনো গ্যারান্টি দেয় না ফিউচারকে, তবে রিটার্নটা তুমি ভবিষ্যতে ভালো পাবে, এইটুকু বলে দিতে পারি। আজকের মতো এখানে শেষ হলো। নেক্সট আমরা আস্তে আস্তে পোর্টফোলিওর দিকে যাব, একটা একটা করে ধরবো। আর একটা কথা বলে, একজন ম্যাডাম আমাকে পোর্টফোলিও টাকা পাঠিয়েছিল, কিন্তু আমি খুঁজে ওকে পেলাম না, নামও পেলাম না, কিছু পেলাম, শুধু টাকাটা রয়েছে আমার কাছে, পাঠানো হয়েছে। কিন্তু দয়া করে যদি এখানে থেকে থাকো তাহলে অনুগ্রহ করে আমাকে একবার রিমাইন্ড দাও, কারণ এত অজস্র না মেলের মধ্যে খুঁজে পাচ্ছি, না হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছি, কোথাও আমি খুঁজে পাচ্ছি না। আরেকবার আমাকে মেলটা পাঠাও, নামও ভুলে গেছি, সবকিছু ভুলে গেছি, একটু পাঠিয়ে দিও। আজকে শেষ।